নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সিইসি বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন তো স্থগিত। তাদের কোটি কোটি ভোটারে কি হবে, তারা বলছে কোটি কোটি ভোটার ভোট দিতে পারবে। এখন ভোট কাকে দেবে? এই এমন একটা অবস্থায় নির্বাচনটি কি আবারও ইতিহাসে আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগোবে? এবং যদি তাই হয় তাহলে তার ভবিষ্যৎটি কি? না, এটা খুবই পরিষ্কার। দেখেন, আমি আমি একটু আগেও আপনার সাথে আলোচনায় আমি গ্রহণযোগ্য শব্দটা তো বারবার জি। বলছিলাম, সবাই বলে। এবং মনে রাখতে হবে, এই শব্দটা তো আগে বলিনি, কিন্তু এটা পুরনো কথা, নাথিং নিউ। হুম। সেটা হচ্ছে যে গ্রহণযোগ্য মানে দেশ এবং আন্তর্জাতিক ভাবে হতে হবে। এবং সেক্ষেত্রে আমরা বিশেষ করে বিগত 14, 18, 24-এর নির্বাচনের সময় একটা শব্দ সবার কাছেই খুব সামনে চলে এসেছে। সেটা হচ্ছে অংশগ্রহণমূলক। তাই তো, যদি আমি ভুল না হুম। করি। অংশগ্রহণমূলক মানে বলা হয়েছে এই ক্ষেত্রে অধিকাংশ, মানে প্রথমে সরি, বোধহয় অংশগ্রহণমূলক অনেক সময় এটা আবার ইন্টারপ্রিটেশনটা হয় যে জনগণ অংশ নিলেই তো হুম। অংশগ্রহণ হলো। কিন্তু কথাটা হচ্ছে যে শুধু তাই না, এখানে সমস্ত রাজনৈতিক দল এবং বিশেষ করে যাদের ভোট আছে, এই সবগুলো আছে, তাদের অংশগ্রহণমূলক হতে হবে, না হলে এটা জাতীয় বা আন্তর্জাতিক ভাবে এটা গ্রহণযোগ্য হয় না। এবং এক্ষেত্রে কিন্তু আমরা অতীত দিনের কথাই আমি ফিরে যাই। আমরা বলেছি সরকার যেমন ভূমিকা নিতে হবে, নির্বাচন কমিশন উদ্যোগী ভূমিকা নিতে হবে। তো এখন ধরুন আমরা এটা বারবারই এই কথা বলি, নির্বাহী আদেশে কোনো দল আমরা নিষিদ্ধের পক্ষে না। হ্যাঁ, যদি আইনগত পজিশনে কোনো কিছু হয়, সেটা তখন বিবেচনা করা যাবে। তা আমি মনে করি, দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল আমরা দেখেছি তারা সদর্পে বাংলাদেশে বিরাজ করছে। তো এইটা হুম। সহ হুম। আরো অন্যান্য দলের অংশগ্রহণ করা অন্যান্য বিষয়, যাদেরকে আপনি আইনগত পজিশন নিতে পারেননি, বা সেই বাস্তবতা এখনো হয়নি, বা সেটা আমরা দৃশ্যমান কিছু দেখছি না। তা সেক্ষেত্রে আমি মনে করব যে ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশন তারা কি ভূমিকা পালন করে, এটাই দেখার একটা বড় ব্যাপার। এবং এটা দেখতে হবে, কারণ এখানে দেশ, আন্তর্জাতিক এবং সব দিক থেকেই একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সেটা আমরা চাইবো। এই কারণে, কারণ আমরা একটা নির্বাচনের পর আবার দ্রুততম সময় আবার নির্বাচন, আবার এটার জন্য শুধু নির্বাচনী গণতন্ত্রের জন্য এত রক্তক্ষয়, এইটা তো বোধহয় বাংলাদেশের মানুষ এইগুলো এত আর পছন্দ করে না, বা এটা আমরাও চাই না। নিশ্চয়ই ক্ষমতায় কেউ গেলে সে যদি জনগণের পক্ষে দায়িত্ব পালন না করতে পারে, হ্যাঁ, দেশে আবার গণ আন্দোলন, গণসংগ্রাম, গণ অভ্যুত্থান সংগঠিত হতে পারে। নিশ্চয়ই এটা হবে, কারণ গণ অভ্যুত্থান আর গণসংগ্রাম তো একদিনের শেষ কথা হয় না। এবং একটা ভোট হলেই সব গণতন্ত্র হয়ে যায়, নট দ্যাট। কিন্তু সেই জায়গাটায় আমি মনে করি সরকার, নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দল, তাদেরও একটা দায়িত্বশীল ভূমিকার ব্যাপার আছে। একটু হচ্ছে যে আপনার ঘোষণাপত্রের অনুষ্ঠান বয়কট করলেন কেন? প্রথম কথা, ঘোষণাপত্র অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, একাধিকবার ফোনে কথা বলা হয়েছিল, কার্ড দেওয়া হয়েছিল। কিন্তু আমি পাল্টা প্রশ্ন করি, দেশবাসীকে একটু জানাই যে ধরেন একটা ঘোষণাপত্র, এইটা যেটা পাঠ হবে, তা পাঠের আগে এটা যদি নির্ধারণ করতে হয়, তো এইখানে তো অন্যদের সাথে কথা বলা প্রয়োজন ছিল। আমরা তো এই হুম। বিষয়ে কিছুই জানি না, কি পাঠ হবে, কি হবে, কিছুই জানি না। তার মানে কি, আমাদের বিভিন্ন সময় আগে বিপদে পড়লে ডাকছেন, আমরা যা হয়তো দেখছেন যে সবাই মিলে আছি, তার মানে তো এটা সাক্ষী গোপাল হইতে হয়। আমরা তো ভাই সাক্ষী গোপাল হতে পারবো না, এই জন্য আমরা যাইনি। এবং আমি তো পরে যেটা দেখলাম, তাতে যেভাবে এখানে কথাবার্তা বিবৃত করা হয়েছে, তা সেইটার বহু কিছু ইতিহাস বিকৃতি, বহু কিছু সাংঘর্ষিক, বহু কিছু বাস্তবতার সাথে মিল নাই, বহু কিছু আমাদের কাছে মনে হয়েছে এটা যথাযথ। এটা পরের কথা বললাম, তা সেটা নিয়ে আমি মূল্যায়ন করছি না এখন। কিন্তু ওই কারণে যাইনি যে এটা আমাদের সাথে কথা বলে করেনি, কারণ এইখানে গেলেই এইটা পুরো দায়িত্ব নিতে হয়। তা সেটা নেওয়ার মতো বাস্তব পরিস্থিতি ওনারা তৈরি করতে পারেননি, এই জন্য এখানে আমরা যাইনি। আরেকটি প্রশ্ন, সবশেষ প্রশ্ন। আপনারা ঐকমত্য কমিশনের বৈঠক, সর্বশেষ যে বৈঠকটা হয়েছিল সেখান থেকে ওয়াক আউট করেছিলেন, বয়কট করেছিলেন সভা। আহ, এবং নিশ্চয়ই অনেক ধরনের বিতর্কিত কাজ চলছে বিধায় বয়কট করেছিলেন। আবারও কি ফিরে যাবেন কিনা, বা এই ঐকমত্য কমিশনের বৈঠকের ভবিষ্যৎটা কি, যদি 1 মিনিট একটু বলতেন। না, আমি ভবিষ্যৎ তো ঠিক আজকে আমি বলতে পারবো না। এটা জি। আপনাদের পদক্ষেপের উপরে নির্ভর করে। দুইটাই, আপনার দুই প্রশ্নের একই উত্তর, যে জি। আমরা ফিরে যাব কিনা ওনাদের পদক্ষেপের উপর নির্ভর করবে। এটা ভবিষ্যৎ কি ওনাদের পদক্ষেপের উপর নির্ভর করবে। আমি জাস্ট, যেহেতু দ্বিতীয় কথাটা অনেক বড়, তবু আমি আপনি যেহেতু তুলেছেন, ছোট্ট একটা রেসপন্স খালি করি। দেখেন, আমরা প্রথম দিন থেকে বলছি, বারবার একই কথা বলছি ওনাদের মনে করানোর জন্য, যে এই কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস
তিনি গত বছর 5ই অক্টোবর এবং 15ই ফেব্রুয়ারি এই বছর আলোচনায় বলেছিলেন যে সব বিষয়ে সব দল একমত হবো, সেটাই হবে ঐক্যমত্য। হুম এখন ওনারা নতুন একটা তরিকা শুরু করলেন, নোট অফ ডিসেন্ট দিয়ে ঐক্যমত্য। তা আমরা তারপরেও বললাম যে কেউ যদি নোট অফ ডিসেন্ট দিয়ে মেনে নেয় আমরা তো আর জোরাজুরি করতে পারবো না, কিন্তু কতগুলো আদর্শিক বিষয় আছে। এখানে তো যদি 30টা দল বলেন তো 30 আদর্শ, এটা তো ঐক্য হবে না। হুম তাহলে হুম তো ওই সব দল বাদ দিয়ে আপনার মত গ্রহণ করতে হয়, তা সেটা তো গণতন্ত্র হয় না। সুতরাং আদর্শের বিষয়ে ঐক্যমত্য করার চেষ্টা করবেন না। ওনারা যদি এখনো ওই পথ থেকে সরে না আসেন, তাহলে আমি জানি না এর ভবিষ্যৎ কি হবে। আর আমাদের কথা পরিষ্কার, যখন আমরা বেরিয়ে এলাম, আমরা দেখলাম প্রথম দিন তারা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত 4 মূলনীতিতে হাত দিয়েছে। এবং আপনারা জানেন এর মধ্যে অনেকে আছে তারা সংবিধান রিরাইট করতে চেয়েছে, অনেকে আছে মুক্তিযুদ্ধকে 47 দিয়ে পুনর্স্থাপিত করতে চেয়েছে। মানে এদের উদ্দেশ্য নিয়েই তো নানা প্রশ্ন রয়ে গেছে, শুধু মুখে না। আপনি সংবিধান সংস্কার কমিটি যে রাইট আপটা করেছে এটা পড়েও দেখতে পারেন। এই জি আলোচনাগুলো আরো সামনে আসতে হবে। যাই হোক, তা সেই জায়গায় ওনারা আমাদের কথা না শুনে শেষে যখন আমাদের 4 মূলনীতিকেও আমাদের বিবেচনায় যে কথার মার প্যাচে, সময়ের মার প্যাচে, লেখনির মার প্যাচে আমরা যেটা বুঝেছি যে ডিফ্যাক্টো আমাদেরকে যেন সবাই মিলে প্রায় একমত হচ্ছি, যাচ্ছে 4 মূলনীতি বিষয় যা হয় থাকুক, আকাশে উড়াই দিলাম, শব্দটা আমি ওই দিন বলেছে বলে বলি। আমরা পরিষ্কার করে বুঝেছি তাহলে এই অবস্থা বহাল থাকলে আমরা এটাকে পুরোপুরি বর্জন করলাম। এখন যদি ওনারা এই পথ থেকে ফিরে না আসে, তাহলে আপনি বলেন ফিরে যাওয়ার কি কোনো সুযোগ কি আর আছে? মোটেই না।